যেতে পারতেছি না, একটু দাঁড়াও, অপেক্ষা করো তোমরা। একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। ভাইয়া এই বইটা কি একটাই মানে সব সাবজেক্টে কি এর মধ্যে থাকবে? জি জি জি, ওখানে তোমরা মডেল টেস্টও পাবা মানে। আচ্ছা, সো থ্যাংক ইউ, তোমাদের হচ্ছে লাইভটা স্টার্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ, তোমরা যেটা বলছিলা, আমরা হচ্ছে এইটাকে ফলো করতেছি, প্রকৌশলী বই, এবং হচ্ছে এটা হক পাবলিকেশনস। এটার সাথে তোমার সাপ্লিমেন্ট আকারে হচ্ছে তোমরা পাবা, মডেল টেস্ট পাবা অনেকগুলা। প্রায় আগের সালে যে মডেল পরীক্ষাগুলো হইতো, সেই পরীক্ষাগুলোর ভিতরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো পাবা। তার মানে সেগুলো প্র্যাকটিস করলে তোমাদের আরও বেশি আরও কিছু বুঝতে পারবা আর কি, বিষয়গুলো কোশ্চেনটা কীভাবে হয়। ঠিক আছে। আর গত ক্লাসে আমরা মূলত ভৌত রাশি এবং তাদের পরিমাপগুলো দেখাইছিলাম। তোমাদের ডাটা বা তোমাদের যেগুলো দরকার সেখানে, মানে রিসোর্সেস যেগুলো দরকার, সেগুলো আমি তোমাদের হচ্ছে ড্রাইভ লিঙ্ক অলরেডি দিয়ে দিয়েছি। পাশাপাশি আজকের যে তোমাদের রিসোর্সেসগুলা, সেগুলো অলরেডি আমি তোমাদের দিয়ে দিয়েছি। তো তোমরা কি সবাই পাইছো সেই রিসোর্সগুলো, নাকি পাও নাই এখনও? ডাউনলোড করতে পারছো নাকি এখন ওই সময় পাও না? বলো, দ্রুত বলো। তোমরা কি পারছো এইগুলো রিসোর্সগুলো কি কালেক্ট করতে পারছো নাকি পারো না, সেটা বলো। আমি একটু দাঁড়াও দেখি। গ্রুপে যেগুলো দিয়েছিলেন ওইগুলোর কথা বলছেন ভাইয়া? না, আমি ওই ড্রাইভ, হ্যাঁ আমি ড্রাইভ লিঙ্ক দিয়েছি একটা, সেই ড্রাইভ লিঙ্কের ভিতরে হচ্ছে ফাইলগুলো দেওয়া আছে, সেটার কথা বলতেছি। জি ওগুলো পাইছি। ঠিক আছে। তো তো যেগুলো যদি পেয়ে থাকো তো সেটা তো ভালো বিষয়। আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসটা মোটামুটি শুরু করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আজকে ক্লাসে মোটামুটি আমরা দ্বিতীয় চ্যাপ্টারটা শিখব। দ্বিতীয় চ্যাপ্টারে যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলা হয়েছে সেটা হচ্ছে মূলত গতি। ফার্স্ট অফ অল যেটা কথা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের গতি নিয়ে কথাবার্তা হবে। তো গতি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গতি খুবই মজাদার একটা টপিকস ইসের ভিতরে বলা যায়। তো গতি আসলে কি সেটা আমাদের একটু ফার্স্টে জানতে হবে। এখন গতি যখন কথাটা আসে সে তখন আসে স্থিতি। গতি যখন আমরা টার্মস নিয়ে কথা বলবো তখনই প্রথমে আসে যেটা কথা, সেটা হচ্ছে গিয়ে স্থিতি। তো স্থিতি এবং গতি আসলে বিষয়টা কি সেগুলো আমাদের একটু জানতে হবে। তার আগেও, গতি স্থিতি জানার আগেও আমাদের কিছু দুইটা টার্মস জানতে হবে। একটা হচ্ছে পরম, আর একটা হচ্ছে আপেক্ষিক। দুইটা টার্মস কি, একটা হচ্ছে গিয়ে পরম আর একটা হচ্ছে গিয়ে আপেক্ষিক। এই দুইটা টার্মস বিষয়ে আমাদের একটু নলেজ থাকতে হবে যে কি মানে স্থিতি বা হচ্ছে গিয়ে গতি আসলে কীরকম। স্থিতি মানে ইংরেজিতে বললে সেটাকে বলা হয় রেস্ট, আর যদি গতি সেটাকে যদি ইংরেজিতে বলে সেটাকে বলা হয় মূলত মোশন। এখন স্থিতি বলতে বোঝায় যে কোনো একটা বস্তুর সাপেক্ষে, কোনো একটা বস্তুর সাপেক্ষে অন্য বস্তুর অবস্থানের পরিবর্তন না হওয়া। স্থিতি ভার্সেস হচ্ছে গিয়ে গতি। স্থিতি বিষয়টা কি সেটা নিয়ে একটু ডিসক্রাইব করি। স্থিতি বলতে বোঝায় যে অন্য কোনো একটা বস্তুর সাপেক্ষে, অন্য কোনো বস্তুর সাপেক্ষে অবস্থানের পরিবর্তন না ঘটা। অন্য কোনো বস্তুর সাপেক্ষে অবস্থানের পরিবর্তন না হওয়া। আচ্ছা, এই জিনিসটা কি আসলে সেটা একটু জানতে হবে। আর এটা বলতে বোঝায়, ধরো জাস্ট জাস্ট একটা উদাহরণ আমি জাস্ট কম্পেয়ার করলাম। ধরো আমরা হচ্ছে গিয়ে একটা একটা রোড আছে এখানে, সরি সোজা করে আঁকি। এখানে একটা রোড আছে, রোডের উপর দিয়ে চিন্তা করো তুমি, একটা হচ্ছে গিয়ে বাস এখানে আছে, কি আছে, একটা বাস আছে এখানে, কি আছে, একটা বাস আছে। তো বাসটা এই দিকে মুভমেন্ট করতেছে। এখন বাসের ভিতরে এই জায়গায় তোমার হচ্ছে গিয়ে বাসের ভিতরে জানালা টানালা আছে অনেকগুলো, ঠিক আছে, জানালা আছে। সেই বাসের ভিতরে একজন লোক আছে, জাস্ট সে এরকম বসা আছে, এরকম বসা আছে, ঠিক আছে। এখন এই বস্তুটা, এই যে ভিতরে লোকটা বসা আছে, সেই বস্তুটা একদিক থেকে সেই বস্তুটা হচ্ছে গতিশীল, মানে স্থিতিশীল আছে, আবার অন্য এক দিক থেকে সাপেক্ষে সেটা গতিশীল। এখন কি রকম দেখো, এই লোকটা যখন এই জায়গায় বসা আছে, গাড়িটা কিন্তু চলমান, তাহলে লোকটা কি গাড়ির ভিতরে আছে না? লোকটা যখন গাড়ির ভিতরে আছে তখন গাড়ির বেগ এবং লোকের বেগ কিন্তু একই। তখন এই বস্তুটা গাড়ির সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে কি তার কিন্তু কোনো মুভমেন্ট হইতেছে না বা মোশন হইতেছে না। অর্থাৎ
এই বস্তুটি লোকটি এখানে গাড়ির সাপেক্ষে স্থিতিশীল, কিন্তু লোকটি যদি বাইরে ধরো একটা ল্যাম্পপোস্ট আছে, এখানে একটা বাইরে একটা ধরো ল্যাম্পপোস্ট ছিল, ল্যাম্পপোস্ট বা হচ্ছে এখানে ট্রাফিক সিগন্যাল থাকে না, এখানে তিনটা ইয়া থাকে, যে কি থাকে এরকম একটা তিনটা হচ্ছে গিয়ে লাল হলুদ ইয়া থাকে, ধরো তিনটা, এখানে একটা ট্রাফিক 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 স্ট্যান্ড আছে, তো ট্রাফিক স্ট্যান্ডের সাপেক্ষে কিন্তু বস্তুটা গতিশীল, বাসটাও গতিশীল, লোকটাও গতিশীল, তাই না? তোমরা যখন ট্রেনে যাত্রা করো তখন বাইরের দিকে তাকাইলে দেখবা যে বাইরের দিকে সাপেক্ষে আমার মনে হইতেছে আমি আমার কাছে মনে হইতেছে যে এই বাইরের যে গাছপালাগুলো আছে সেগুলো পিছনের দিকে যাচ্ছে, মানে তখন বাইরের অ্যাসপেক্টে অর্থাৎ বাইরের সাপেক্ষে বস্তুটা বা লোকটা কিন্তু গতিশীল। কিন্তু এই যখন তুমি ধরো মুখোমুখি তোমরা হচ্ছে দুইটা সিট আছে, তখন দেখো তোমার সামনের যে ব্যক্তি সে কিন্তু তোমার সাপেক্ষে নড়তেছে না, বা গাড়িটাও তোমার সাপেক্ষে নড়তেছে না। তার মানে লোকটি গাড়ির সাপেক্ষে স্থিতিশীল, কিন্তু পারিপার্শ্বিক সাপেক্ষে গতিশীল। ঠিক আছে, পারিপার্শ্বিক গতিশীল। তার মানে এইটা সম্পূর্ণ নির্ভর করে যে অন্য কোনো বস্তুর সাপেক্ষে, এই সাপেক্ষে টার্মসটার উপরে নির্ভর করে, মানে অন্য একটা বস্তুর সাপেক্ষে তুমি কি গতিশীল নাকি স্থিতিশীল, সেইটা এখন ডিপেন্ড করতেছে আসলে বস্তুটা কি স্থিতিশীল মানে রেস্টে আছে নাকি মোশনে আছে। ঠিক আছে, তাহলে গতিশীল মানে কি বোঝাবে? গতিশীল ওই একই কথা, মানে টার্মস ওই একই, যে অন্য কোনো বস্তুর সাপেক্ষে, অন্য কোনো বস্তু সাপেক্ষে, এই কথাটা এই জায়গায় আসবে, বস্তু সাপেক্ষে অবস্থানের পরিবর্তন হওয়াটাই আসলে কি? গতি। আমি কি কথাটা দুইটা ক্লিয়ার করতে পারছি বলো তো? আমি কি কথা ক্লিয়ার করতে পারছি নাকি পারি নাই? সবাই একটু জানাও যে বুঝতে পারছো নাকি পারো নাই, নাহলে আবার রিপিট করবো আমি। আচ্ছা, এখানে আরেকটা টার্মস আছে, সেটা হচ্ছে কি আপেক্ষিক এবং গতিশীল। ঠিক আছে, আপেক্ষিক এবং গতিশীল, তার মানে দেখো কোনো বস্তুর সাপেক্ষে আমরা বিবেচনা করতেছি, অর্থাৎ কোনো বস্তুর সাপেক্ষে যখন আমরা বিবেচনা করব তখন সেটা হয় আপেক্ষিক বা রিলেটিভ, আর যখন সেটা কোনো একটা ফিক্সড পজিশনের সাপেক্ষে আমরা বিবেচনা করতেছি, মানে সেটা যদি একদম ফিক্সড কোনো বস্তু হয় তবে সেটা হবে একদম পরম। কীরকম ধরো, এখন এটা কীরকম হইতে পারে দেখো, দেয়ার ইজ নো এলিমেন্ট, মানে পৃথিবীতে এমন কোনো এলিমেন্ট নাই, দ্যার ইজ নো এলিমেন্ট হুইচ ইজ ফিক্সড, কোনো কিছুই আসলে ফিক্সড না, সব কিছুই গতিশীল। তোমরা জানো, ধরো তুমি এখন পৃথিবীতে বসবাস করতেছো, তোমার কাছে মনে হইতেছে যে পৃথিবীর সাপেক্ষে তুমি মনে হয় স্থির আছো, তাই না? তাহলে এখানে পৃথিবীর সাপেক্ষে তুমি বিবেচনা করতেছো, যখন কারোর সাপেক্ষে তুমি বিবেচনা করবা, যার সাপেক্ষে বিবেচনা করবা সেটা হচ্ছে প্রসঙ্গ বস্তু। কি বস্তু? প্রসঙ্গ বস্তু। তার মানে দেখো, এই প্রথম যখন স্থিতিশীল নিয়ে কথাবার্তা বলতেছিলাম, এই গাড়িটা তখন হচ্ছে গিয়ে প্রসঙ্গ বস্তু, প্রসঙ্গ বস্তু। ঠিক আছে, এই প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে তুমি কিন্তু স্থিতিশীল, তাই না? আবার এইটা যখন গতি নিয়ে কথা বলছি তখন এইটা কিন্তু তখন প্রসঙ্গ বস্তু। ঠিক আছে, তাহলে প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে তুমি গতিশীল। ঠিক আছে, তার মানে দেখো প্রসঙ্গ বস্তু হচ্ছে কি এমন একটা বস্তু যার সাপেক্ষে আমরা কোনো কিছু বিবেচনা করি, মোশন বা স্থিতির যে সব কিছু আমরা আলটিমেটলি বিবেচনা করি। ঠিক আছে, আচ্ছা, এখন যেটা কথাবার্তা বললাম সেটা হচ্ছে গিয়ে পৃথিবীর সকল গতি আলটিমেটলি কি আপেক্ষিক, মানে গতি এবং স্থিতি যাই করো না কেন সবই আপেক্ষিক। কারণ মানে ধরো পৃথিবীতে তুমি চিন্তা করতেছো তুমি আসলে স্থিতিশীল, কিন্তু আসলে না, কারণ পৃথিবী আবার সূর্যের চারপাশে ঘুরতেছে, আবার সূর্য কি করতেছে, মিল্কি ওয়ে সূর্য তারা হচ্ছে কক্ষপথে, নির্দিষ্ট কক্ষপথে গ্যালাক্সির কেন্দ্রে আবার ঘুরতেছে, আবার অন্য গ্যালাক্সিগুলো আবার অন্য কিছুর সাপেক্ষে ঘুরতেছে। তার মানে কোনো কিছুই আসলে অ্যাবসলিউটলি ফিক্সড না, দ্যার ইজ নো এলিমেন্ট ইন অন দ্য আর্থ ইভেন ইন দ্য ইউনিভার্স হুইচ ইজ অ্যাবসোলিউট অর ফিক্সড। ঠিক আছে, সব কিছুই আলটিমেটলি কি গতিশীল। ঠিক আছে, আচ্ছা, তাহলে স্থিতি গতিশীল নিয়ে আমরা মোটামুটি কথাবার্তা বললাম। এখন আমরা গতির প্রকারভেদ নিয়ে কথাবার্তা বলবো, যেটা তোমাদের পরীক্ষায় অনেক বেশি আসতে পারে। গতি আসলে কয়েক ধরনের হইতে পারে।
মানে বিভিন্ন অ্যাসপেক্ট হইতে পারে। আমরা সাপোজ এটাকে আমরা বিবেচনা করতেছি এর মোশনের ডাইমেনশনের বিবেচনায়, গতি আসলে মোটামুটি 5 ধরনের আমরা ধরতে পারি, ঠিক আছে। বাট আরও অনেক অ্যাসপেক্ট আছে, যেমন ধরো যে পৃথিবীর গতির সাপেক্ষে তখন আসে আহ্নিক গতি, আবার বার্ষিক গতি, এইটা আবার গতি আছে। বাট এইগুলো নিয়ে কথাবার্তা বলবো না। মেইনত যে গতি সেটা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে সরলরৈখিক গতি আর হচ্ছে ঘূর্ণন গতি। এটা হচ্ছে মেইন ক্রাইটেরিয়া। বাট এছাড়াও আরও কিছু গতি আছে। তো সামেশন আকারে আমরা যদি চিন্তা করি, নর্মালি আমরা সাধারণত 5 ধরনের গতিকে আমরা চিনে থাকি। মানে নট নেসেসারি যে 5 ধরনের গতি আছে, মানে এটাকে জাস্ট আমরা ধরে নিচ্ছি যে 5 ধরনের গতি আছে, ঠিক আছে, অ্যাবসলিউটলি আমরা মোটামুটি ধরে নিচ্ছি। তো প্রথমতই যে গতি নিয়ে আমরা কথাবার্তা বলবো, 5 ধরনের গতি নিয়ে আমরা কথাবার্তা বলবো। প্রথমতই যে গতিটা আসবে সেটা হচ্ছে চলন গতি। চলন গতি, চলন গতি আসলে বিষয়টা কি সেটা আমাদের একটু ফার্স্ট অফ অল জানতে হবে, যে চলন গতি আসলে বিষয়টা দ্বারা কি বোঝানো হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, চলন গতি বলতে বোঝায় যেন মানে এমনভাবে চলবে বস্তুটা, তার প্রতিটি বস্তুকণা একই সাথে তার দূরত্ব অতিক্রম করবে। কীরকম, ধরো এখানে একটা হচ্ছে গিয়ে লেটস, এখানে একটা হচ্ছে গিয়ে তোমার সাইকেল আছে, কি আছে, একটা সাইকেল আছে, সাইকেল আছে মানে গাড়ি আছে, ধরো এখানে একটা গাড়ি আছে, সরি, এখানে একটা গাড়ি আছে, ঠিক আছে। আচ্ছা, লেটস এখানে একটা গাড়ি, এটা তো টেসলার একটা নতুন গাড়ি হয়েছে, তোমরা দেখছো, সাইবার পাঙ্ক মেবি নাম, এটার মতো হয়েছে আর কি। যাই হোক, এখন চলন গতি বলতে বোঝায় কোনো একটা বস্তুর সমস্ত বস্তুকণার সমস্ত পয়েন্টগুলো একই সাথে মুভমেন্ট করবে। কীরকম, ধরো সেইটা যদি 5 মিটার দেয়, গাড়িটা যদি বলি 5 মিটার সামনে আগাইছে, যখন 5 মিটার সামনে আগাইছে তখন বুঝবো এটার যে হেডলাইট সামনে ছিল সেটা 5 মিটার আগাইছে, এটার যে পিছনের যে ব্যাকলাইট ছিল সেটা 5 মিটার আগাইছে, এর ভিতরে যদি কোনো ব্যক্তি চালক থাকে সেও 5 মিটার আগাইছে। অর্থাৎ যাই মুভমেন্ট ঘটবে তার সমস্ত বস্তুকণা একই সাথে মুভমেন্ট করবে, ঠিক আছে। এটাই হচ্ছে আলটিমেটলি চলন গতির উদাহরণ, ঠিক আছে। আচ্ছা, চলন গতির পাশাপাশি আমাদের যে এখন অ্যাসপেক্টটা আসবে সেটা হচ্ছে কি ঘূর্ণন গতি। কি গতি? ঘূর্ণন গতি। এখন চলন গতির আবার কিন্তু অনেকগুলো টার্মস থাকতে পারে, যে সরল রৈখিক গতি, সরল রৈখিক, সরল রৈখিক গতি, আর হচ্ছে গিয়ে বক্র গতি আসতে পারে। সরল রৈখিক মানে কি, সেটা সে সোজা পথে চলবে, সবগুলো মুভমেন্টই হবে বাট সোজা পথে চলবে। আর বক্রগতি বলতে বোঝায় সেটা একটু ঘূর্ণন আকারে ঘুরবে আর কি, ঘুরবে মানে জাস্ট একটা বৃত্তাকার পথে এরকম ঘুরবে আর কি। বৃত্তাকার নট নেসেসারি এটা বৃত্তাকারই হইতে হবে, এটা জাস্ট আঁকা বাঁকা পথে হইতে পারে, ঠিক আছে, মানে সোজা না আর কি, জাস্ট এইটা বুঝাইছি। বক্রপথ সেটা এক ধরনের বক্রগতি, আবার আঁকা বাঁকা পথ সেটা এক ধরনের বক্রগতি, ঠিক আছে। আচ্ছা, চলন গতি সম্পর্কে আমরা ক্লিয়ার আইডিয়া হলাম। এখন আমরা আসবো ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি বেসিক্যালি যেটা, সেটা হচ্ছে এই যে জাস্ট হচ্ছে কি, এটা কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, সেটা তার পূর্বের অবস্থানে ফিরে আসবে, এটি হচ্ছে ঘূর্ণন গতি। বাট এটার ভিতরে কোনো টাইম ফ্রেম নাই, মানে ধরো এই পজিশন থেকে প্রথমবার ঘুরে আসতে তার 5 মিনিট সময় লাগছে, 5 মিনিট, কিন্তু পরের বার সে 10 মিনিট সময় লাগাইলো, পরের বার সে আবার 7 মিনিট সময় লাগাইলো। নট নেসেসারি এখানে তাকে নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালেই তাকে হচ্ছে কি তার পূর্ব অবস্থানে ফিরে আসতে হবে, সে নির্দিষ্ট যে কোনো টাইমে সে ফিরে আসতে পারে। তার মানে জাস্ট ঘটনা কি, সে যদি কোনো বক্রপথে ঘুরে আসে, অর্থাৎ বৃত্তাকার পথ যদি পরিভ্রমণ করে, সেটাই আলটিমেটলি ঘূর্ণন গতি। কথা কি আমি বুঝাইতে পারছি? ক্লিয়ার? ওকে, আচ্ছা, আশা করি না বুঝতে পারবা যেখান থেকে সেখান থেকে বলবা। ওকে, আচ্ছা, এরপরে আসে পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, তোমাদের উদাহরণ দেওয়া হয় না, আচ্ছা এইটার উদাহরণ দেয় নেই, ঘূর্ণন গতির উদাহরণ দেয় নেই। আচ্ছা, ঘূর্ণন গতি আসলে কীরকম, মানে জিনিসটা আসলে কীরকম, ধরো একজন ব্যক্তি সে কি করছে, ওই যে তোমরা দেখো না, কি বলে, যে রেস দেখো না, স্প্রিন্ট রেস বাজিয়ে সে একটা বৃত্তাকার পথে, ধরো প্রথমবার একটা বালক, লেটসে তুমি হচ্ছে গিয়ে 5 মিনিটে তুমি হচ্ছে গিয়ে পুরো একটা চক্কর দিয়ে আসছো, পরের বার তোমার স্ট্যামিনা কমে গেছে, তুমি 5 মিনিটে পারবা না, তখন তোমার 6 মিনিট লাগবে, আবার পরের বার 7 মিনিট লাগবে। তার মানে তুমি কিন্তু ঘূর্ণন পথে অতিক্রম করতেছো, বাট তুমি একটা নির্দিষ্ট তোমার মতো করে সময় নিচ্ছ, ঠিক আছে। তো একই সময় তো পসিবল না, এটাই হচ্ছে আলটিমেটলি ঘূর্ণন গতি। আর পর্যায়বৃত্ত গতিটা আসলে কীরকম, পর্যায়বৃত্ত গতি তোমাকে হইতে হইলে অবশ্যই প্রথমবার যদি 5 মিনিটে তুমি জায়গাটা ঘুরে আসো,
তোমাকে পরের বারও ঠিক 5 মিনিটই তোমাকে ঘুরে আসতে হবে। ডিফারেন্সটা বোঝা গেছে? আবার যদি ঘুরে আসো তখন তোমার 5 মিনিটই ঘুরে আসতে হবে। তার মানে বুঝাচ্ছি আমি যেটা, সেটা হচ্ছে তুমি যতবারই যা ঘুরো না কেন তোমাকে নির্দিষ্ট টাইম ফ্রেমের ভিতরে তোমাকে ঘুরে আসতে হবে, অর্থাৎ নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে তোমার ঘুরে আসতে হবে। এখন এইটার উদাহরণ কি হইতে পারে? তোমার কি কেউ তোমার এখানে কোনো আইডিয়া আছে কি হইতে পারে এখানে? উদাহরণ হইতে পারে কি যে পর্যায়বৃত্ত গতির, পর্যায়বৃত্ত গতির কি কি উদাহরণ হইতে পারে বলো তো? আচ্ছা আমি যদি তোমাকে বলি যে ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা কি বলো তো? ঘড়ির কাঁটা কি পর্যায়বৃত্ত গতি নাকি ঘূর্ণন গতি বলো তো? কেউ বলতে পারবা? নাকি দুইটার ভিতরে কোনটা পড়ে না, কোনটা বলো তো? পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, সবাই কি রাজি আছো যে এটা পর্যায়বৃত্ত গতি? জি জি, পর্যায়বৃত্ত গতি। এটা কি ঘূর্ণন গতি হইতে পারে না? না। শিওর? জি। না, ঘড়ির কাঁটার গতি সেটা কিন্তু ঘূর্ণন গতি হইতে পারে। আমি তোমাকে কি বুঝাইছি ঘূর্ণন গতি বলতে? ঘূর্ণন গতি বলতে বুঝাইছি যে সে তার পূর্বে জায়গা ঘুরে আসবে, সে কখন আসবে সেটা কোনো ম্যাটার করে না। তুমি সেটা যদি টাইম মতো আসো সেটাও কোনো ম্যাটার করতেছে না, আবার যদি ভিন্ন টাইমে আসো সেটাও কোনো ম্যাটার করতেছে না, ঠিক আছে? তার মানে ঘূর্ণন গতির ভিতরে কিন্তু পর্যায়বৃত্ত গতি ইনক্লুডেড আছে, তাই না? তার মানে দেখো এখানে ঘড়ির কাঁটার গতি সেটা কিন্তু অন কাইন্ড অফ ঘূর্ণন গতি এবং পর্যায়বৃত্ত গতি, একই কথা। আমি কি বুঝাইতে পারছি নাকি বুঝাইতে পারি নাই বলো তো? ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম। তবে তোমরা যদি আসে যে ঘড়ির কাঁটার গতি কোন ধরনের গতি, তোমরা সিম্পলি লিখে দিবা হচ্ছে পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার কিনা, বুঝাইতে পারছি? ওকে, এখন আসবে যেটা সেটা হচ্ছে গিয়ে জটিল গতি। জটিল গতি, আর জটিল গতি আসলে কি আসলে সেটা একটু জানতে হবে। এখন দেখো যখন দুইটা গতি একই সাথে সম্পন্ন হয়, দুইটা গতি একই সাথে যখন সম্পন্ন হয় তখন সেটাকে বলে জটিল গতি। কিরকম হইতে পারে? ধরো সাইকেলে যখন তুমি চড়ো, দেখো সাইকেলে কিন্তু প্যাডেল ঘুরতেছে, তাই না? প্যাডেল ঘুরতেছে, তো প্যাডেল যখন ঘুরে সেটা কি গতি? সাইকেলে প্যাডেল যখন ঘুরে তখন চাকা তো ঘুরতেছে, চাকা ঘুরলে সেটা কি গতি হবে বলো তো? ঘূর্ণন গতি হবে। আবার দেখো তুমি সাইকেলে যখন চড়ে আসতে, সাইকেলটা কি তার সামনের দিকে আগাইতে যেতেছে না, কিছুটা দূরত্ব অতিক্রম করতেছে না? তাহলে কিছু দূরত্ব অতিক্রম করলে সেটা কি ধরনের গতি হয়? চলন গতি। চলন গতি। তার মানে দেখো যখন তুমি সাইকেল চালাও তখন চলন গতি এবং ঘূর্ণন গতি একই সাথে সম্পন্ন হচ্ছে, তাই কি না? অর্থাৎ যখন দুইটা গতি একই সাথে সম্পন্ন হবে সেইটাই হচ্ছে আলটিমেটলি কি? জটিল গতি। কথা কি বুঝাইতে পারছি? ওকে, লাস্ট অফ অল যে গতিটা আসবে সেটা হচ্ছে এইটার থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি, ঠিক আছে? এটাকে বলে স্পন্দন গতি বা দোলন গতি। আচ্ছা তো মাইক্রোফোনটা মিউট করো। ওকে, আচ্ছা তো স্পন্দন গতি বা দোলন গতি বলতে আসলে কি বোঝায়? স্পন্দন গতি বা দোলন গতি বলতে আসলে বোঝায় সেটা সে পূর্ণ পথ অতিক্রম করবে না। আগে দেখো সে কিন্তু এই জায়গা থেকে স্টার্ট করছে, সে তার পূর্বের অবস্থানে ফিরে আসছে, বাট এখানে সে পূর্বের অবস্থানে ফিরে আসবে না। সে কি করবে? জাস্ট এইখান থেকে অ্যাপ্লাই হয়েছে, এখানে তোমরা জাস্ট সে এইখান থেকে এই পর্যন্ত মুভমেন্ট করছে, মুভমেন্ট করে আবার সে পূর্বের অবস্থানে ফিরে এসে এই পর্যন্ত মুভমেন্ট করছে। এখন তোমরা আসলে এটা বুঝতে পারো না এটা আসলে কিরকম হয়। তোমরা কি আগের কালে দেখছো যে ঘড়ির যে আগের কালে মুভিতে বা ছবিতে এরকম ঘন্টা থাকতো আর কি, টং টং করে শব্দ আসতো, মানে এটা তোমরা কি শুনছো কিনা? ওটা দেখো এটা এটা হচ্ছে কি, ধরো এখান থেকে তুমি একটা জিনিসকে তুমি ধরে রাখছো, ধরো সাপোজ তুমি একটা জিনিস এখান থেকে ধরে রাখছো, এরকম ধরে রাখছো। এখন তুমি নিজ থেকে কি করছো, সেইটাকে টাইনে এই পাশে নিয়ে আসছো। এখন কি করবে, ওই ওই বস্তুটা কি হবে, এইরকম ঘুরে এই পর্যন্ত যাবে, তারপর আবার এই পর্যন্ত আসবে, আবার যাবে এই পর্যন্ত আসবে না? এরকম ঘটবে কিনা? এরকম অসিলেট করতে থাকবে কিনা? তোমরা লকেটের, তোমাদের গলায় তুমি চেইন ব্যবহার করো বা লকেট ব্যবহার করো, লকেটটাকে এরকম ধরে তুমি জাস্ট এইরকম ধরে রাখবা, এইরকম ধরবা, ও কি করবে, এই অবস্থানে ফিরে আসবে, আবার এই অবস্থানে যাবে, এরকম দুলতে থাকবে না? তাইলে দেখো সে প্রথম ছিল এই অবস্থানে, তা একে আমি এই অবস্থানে নিয়ে গেছি, তখন কি প্রথম কি করছে, সে এই দিকে মুভমেন্ট করছে, সে আবার ব্যাক করে তার পূর্বের অবস্থানে ফিরে গেছে, আবার মুভমেন্ট করছে, আবার তার পূর্বের অবস্থানে ফিরে আসছে, তাই কিনা?
অর্থাৎ একটা বস্তু যদি একদিকে মুভমেন্ট করে, ঠিক তার পরক্ষণে তার বিপরীত দিকে মুভমেন্ট করতে শুরু করে, এবং এই ঘটনা সে বারবার ঘটাইতে থাকে। আমি মনে হয় কথাটা ক্লিয়ার করতে পারি না। আমি যদি সংজ্ঞা দিই, মানে স্পেসিফিক একদম যদি সংজ্ঞা দিই, তাহলে তোমরা ক্লিয়ার করতে পারবা। জিনিসটা হচ্ছে গিয়ে, পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে এবং অর্ধেক সময় অপর দিকে সে অতিক্রম করে, তবেই সেটাকে আমরা বলতে পারি কি বলতো? দোলন গতি, স্পন্দন গতি। বুঝতে পারছো জিনিসটা কিরকমের হয়? সে একদিকে যাবে একবার, তারপর আবার তার পূর্বাবস্থানে ফিরে আসবে, অর্থাৎ এরকম অসিলেশন বলে এটাকে, অসিলেট করতে থাকবে, দুলতে থাকবে। তো সেটা হচ্ছে গিয়ে, এখন এটার আসলে উদাহরণ কি সেটা আমাদের তোমার একটু জানা দরকার, যে আসলে এটার উদাহরণ কি। এখন এটার আরেকটা অ্যাসপেক্ট আছে। তোমরা যখন বাসায় হচ্ছে বা কোনো একতারা দেখছো, তোমরা কখনো একতারা দোতারা এগুলো দেখছো? দেখো তখন কি হয়, ভাইব্রেট করতে থাকে। তুমি যখন একটা তারে জাস্ট একটু আঘাত করো, তখন এটা অসিলেট ভাইব্রেট করতে থাকে না এরকম বারবার? আবার তুমি ধরো তোমার বাসার ছাদে তুমি ধরো যে ইটা টাঙাইছো, ওই যে সুতা, জামা কাপড় শুকানোর জন্য তুমি হচ্ছে সুতা টাঙাইছো, তখন একে টান দিয়ে যদি একটু ধরে রাখা দাও, তখন ও দেখবা যে ও আবার উপরে চলে যাবে, আবার নিচে আসবে, আবার উপরে যাবে, এরকম চলতে থাকবে না? যাবে কিনা? হয় কিনা এরকম? বলো তো, বুঝতে পারছো নাকি বুঝতে পারো না? একটা সুতাকে ধরে রাখবা, তাকে টান দিবা, দেখবা যে ও এরকম অসিলেট করতে থাকেছে। তাহলে একটা অংশ সে উপরে যাচ্ছে, আবার একটা অংশ নিচে আসতেছে। তো এইটা যখন একবার নিচে আসবে এবং একবার উপরে আসবে, এইটাকে বলে পূর্ণ তরঙ্গ একটা, ঠিক আছে, পূর্ণ অসিলেশন। যাই হোক, এত কিছু আমরা যাচ্ছি না, সিম্পলি আমি বোঝাচ্ছি যে কোনো একটা গতির ক্ষেত্রে যদি অর্ধেক পথ সে অর্ধেক দূরত্ব অর্ধেক সময় যদি অর্ধেক পথ অতিক্রম করে এবং তার পূর্বের অবস্থানে ফিরে আসার জন্য ব্যাক করে, তবে সেটাকেই বলতেছি আমরা দোলন গতি। এখন উদাহরণ কি আসলে? উদাহরণ হচ্ছে গিয়ে, যেমন ধরো যে আমাদের যে লেটস সে এটা কি বলা যেতে পারে, যেমন ধরো যে সরল দোলকের, এইটাকে বলে সরল দোলক। এটা কি বলে? সরল দোলক বলে। হ্যাঁ, সরল দোলকের গতি, কিংবা কম্পনশীল সুর শলাকার গতি। সুর শলাকা তো বুঝছো তাই না? ওই যে একতারের কথা বলছি, এটা কি বলে? সুর শলাকা, বুঝছো? আবার আরও আছে সুর শলাকা, এগুলো পরে জানতে পারবা, তোমাদের ডিপ্লোমাতে আছে, বা এগুলো পরে জানতে পারবা। তো তারপর হচ্ছে গিটারের তারের গতি, তাই না? গিটারের তারের গতি হইতে পারে না? পারে কিনা? আর একটা হচ্ছে দোলন, মানে তোমরা দোলনা দেখছো কখনো? দোলনা, তা দোলনায় কি করো? তুমি এখান থেকে ধাক্কা দাও, টান দিয়ে ছেড়ে দাও, ও জায়গায় যায়, আবার তার পূর্ব অবস্থানে ফিরে আসে, আবার যায়, আবার পূর্ব অবস্থানে ফিরে আসে। এটাও কি এক ধরনের দোলন গতি বলা যায় কিনা? এই দোলনারও এক ধরনের দোলন গতি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে তারপরে যেমন ধরো যে হইতে পারে যে পেন্ডুলামের একটা ঘড়ির পেন্ডুলামের গতি। পেন্ডুলাম অন কাইন্ড অফ এইটা কি বলে? পেন্ডুলাম, ঠিক আছে। পেন্ডুলাম হচ্ছে গিয়ে এইটা কি বলে? পেন্ডুলাম মূলত এটা তোমরা দেখছো কোথায় জানো? তোমাদের এর মুভিতে টুভিতে দেখা যায়। সামনে একটা হচ্ছে গিয়ে মানে করার জন্য, হিপ্নোটাইজ করার জন্য ব্যবহার করা হয়, সামনে মুভিতে দেখা যায় এগুলো। সামনে হচ্ছে একটা জিনিস হচ্ছে গিয়ে পেন্ডুলামের মতো এরকম ঝুলানো থাকে, এরকম জাস্ট দল করে, আর ও হিপ্নোটাইজ হয়ে যায়। মুভিতে দেখছো এগুলো তোমরা, তাই কিনা? দেখছো নাকি দেখো নাই? এইটা হচ্ছে পেন্ডুলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম যে গতিগুলো কিভাবে হয়। তোমাদের যদি আসে যে কোনটা কি ধরনের গতি, তোমরা আশা করি পারবা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ রায়হান আমিন হ্যান্ড রেজ করছো, বলো। আচ্ছা, জটিল গতি হচ্ছে গিয়ে দুই ধরনের গতি যদি একসাথে ক্রিয়া করে। কিরকম? ধরো সাইকেল তুমি চালাচ্ছ, সাইকেল চালানোর সময় তোমার সাইকেলের যে চাকা ঘুরতেছে, একই অক্ষ বরাবর বারবার ঘুরতেছে, একই অক্ষ বরাবর বারবার যদি ঘুরে, সেটাকে বলি কি আমরা? ঘূর্ণন গতি, তাই কি না? বৃত্তাকার পথে ঘুরলেই তো সেটাকে ঘূর্ণন গতি বলি নাকি? আবার দেখো সাইকেলটা কিন্তু একই সাথে সামনের দিকেও আগাচ্ছে কিনা? তাহলে সামনের দিকে আগায়, সেটাকে কি বলবো আমরা? কি গতি বলতে পারি? চলন গতি। চলন গতি। তাহলে চলন গতি এবং ঘূর্ণন গতি একই সাথে ঘটতেছে না একই সময়? তাহলে যখন দুইটা গতি বা তিনটা গতি অর্থাৎ একাধিক গতি একই সাথে সম্পন্ন হয়, তখন সেটা কি বলে? মূলত তোমার জটিল গতি। বুঝতে পারছো? আবার এটা তোমরা বুলেট দেখছো না? বুলেট যখন যায়, মানে বুলেটের যদি তোমরা হাই রেজলিউশন ক্যামেরা দিয়ে যদি দেখে, কিংবা হচ্ছে তোমরা মুভিতে দেখছো এগুলা, যখন গুলি করে, গুলিটা ঘুরতে ঘুরতে যায় এরকম, তাই না? ঘুরতে ঘুরতে সামনের দিকে যায় কিনা? তাহলে যখন এটা একই সাথে করতেছে, ঘূর্ণন গতি এবং চলন গতি একসাথে করতেছে, দ্যাটস ইটস আ কি? চলন গতি। ক্লিয়ার? ওকে।
আচ্ছা, এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে স্কেলার এবং ভেক্টর। ঠিক আছে, তোমরা এগুলো পড়ে আসছো স্কেলার ভেক্টর নিয়ে, সো আমি আর মানে বেশি ডিসক্রাইব করলেও যে কথা, না করলেও সেই কথা। তারপর আমি জাস্ট একটু দেখাই দিই তোমাদের স্কেলার বা ভেক্টরের ডিফারেন্সেসটা কি কি আসতেছে সেটা একটু দেখাই তোমাদের। ঠিক আছে, আচ্ছা, স্কেলার রাশি বলতে বোঝায় যার মান আছে কিন্তু দিক নেই, অর্থাৎ যে ভ্যালুটার মান আছে জাস্ট কিন্তু কোনো দিক নাই, সেটা কি বলি আমরা স্কেলার রাশি, তাই তো? সেটা কি বলি আমরা? স্কেলার রাশি। ধরো ওয়েট, ওজন। ওজন কি আসলে বলো তো? ওজন কিন্তু কেজি যখন হিসাব করি সেটা কি দিক আছে, কোনো দিক দরকার আছে? সেটা কিন্তু একটা জাস্ট সিম্পল একটা স্কেলার রাশি। বাট আমি আরও একটা খুবই ডাইনামিক একটা উদাহরণ তোমাদের দেই, একটু ভেক্টরটা লিখে রাখি আগে। যার মান ও দিক উভয়ই আছে। ঠিক আছে, মান ও দিক থাকবে কি? দুইটাই থাকবে। এখন কি রকম আসলে দেখো, বিষয়টা বলতে বোঝায় যে অর্থাৎ ধরো তুমি এখান থেকে আমি আগে একটু উদাহরণ দিয়ে নিই। জিনিসটা হচ্ছে গিয়ে অনেকগুলো এটার উদাহরণ আছে, যেমন ধরো যে দূরত্ব দূরত্ব পরিমাপ করতে কোনো হচ্ছে গিয়ে তোমার লাগবে না, কোনো দিক লাগবে না, বাট স্মরণ করতে তোমার দিক লাগবে। কীরকম? ধরো একজন লোক সে কি করছে, তোমাদের এগুলো কিন্তু ম্যাথ আছে। ধরো এটা একটা তোমার হচ্ছে গিয়ে কোঅর্ডিনেট সিস্টেম, পৃথিবীর কোঅর্ডিনেট সিস্টেম। এইটাকে বলে ইস্ট, এটাকে বলে ওয়েস্ট, এটাকে বলে নর্থ, এটাকে বলে সাউথ। এটা হচ্ছে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তোমাদের কি এইটা আঁকতে কি সমস্যা হয় যে পূর্ব পশ্চিম তো বুঝবা, কিন্তু নর্থ এবং সাউথ আঁকতে কি সমস্যা হয় যে দক্ষিণ কোনটা এবং উত্তর কোনটা আঁকতে কি প্রবলেম হয়? সবসময় মনে রাখবা জাস্ট উত্তর যেদিকে হবে তার দিকে মুভ করবা, তার দিকে ডান দিকে হচ্ছে গিয়ে নর্থ থাকবে, বাম দিকে সাউথ থাকবে। আমি মনে রাখতাম যেভাবে যে সাউথ আফ্রিকা খুবই ডাইনামিক একটা টিম আমাদের ক্রিকেটে, তো সাউথ আফ্রিকা মানে কি দক্ষিণ আফ্রিকাটা চিনতাম, সেজন্য সেটার থেকে সাউথ আমি মনে রাখতাম। ঠিক আছে, এটা আমার মনে রাখার প্রসেস, তোমরা আবার তোমাদের মতো মনে রাখবা। ঠিক আছে, এখন আমি কথা বলবো না, আমি আসবো দূরত্ব এবং স্মরণ নিয়ে। তো দূরত্ব বলতে বোঝায় যে ধরো একজন লোক সে নর্থ বা উত্তর দিকে সে 5 মিটার গেছে, লেটস সে এটা 3 মিটার গেছে, পরবর্তীতে সে পূর্ব দিকে আবার 4 মিটার গেছে। তাইলে বলো তো সে কত পথ অতিক্রম করছে? বলতে পারবা কেউ? বলো তো। এখানে দূরত্ব যেটা হয়েছে সেটা হচ্ছে সে যতটুকু পথ অতিক্রম করছে, দূরত্বটা আমরা সঙ্গে গত ক্লাসে বলছিলাম যে জাস্ট কতটুকু পথ সে অতিক্রম করছে সেটাই হচ্ছে গিয়ে তার দূরত্ব। তাহলে দূরত্ব সমান হবে কত এখানে? 3 মিটার প্লাস 4 মিটার, তাহলে কত হইল? 7 মিটার। বাট স্মরণ যখন আসতেছে, স্মরণ বলতে বোঝায় এটা একটা নির্দিষ্ট দিকে হইতে হবে, নির্দিষ্ট একটা দিকে হইতে হবে। তার মানে নির্দিষ্ট দিক বলতে বোঝায় সর্বনিম্ন পথ, অর্থাৎ যে পয়েন্ট থেকে তুমি যাত্রা শুরু করছো এবং শেষ যে পয়েন্টে তুমি যাত্রা শেষ করছো সেটার মধ্যবর্তী জাস্ট সর্বনিম্ন দূরত্ব যেটা, সেটাই হচ্ছে আলটিমেটলি স্মরণ। তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যেটা দূরত্ব, একদম সরলরৈখিক দূরত্ব, সেটাই হচ্ছে স্মরণ। স্মরণ এইটার যদি আমরা ফর্মুলা বের করি, এটা কি পিথাগোরাসের ফর্মুলা পড়বে না? তাহলে কি হবে? অতিভুজ স্কয়ার সমান কি? এটা অতিভুজ না? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? তাহলে রুট ওভার কি হবে? 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। এটা করলে 5 থাকে। ঠিক আছে, তার মানে এখানে স্মরণ আলটিমেটলি হয়েছে 5 মিটার। ঠিক আছে, এখন আমি একটু জাস্ট এলোমেলোভাবে তোমাদেরকে একটু বুঝাই, জাস্ট একটু ফর্মালি বুঝাইলাম, এখন একটু জাস্ট এলোমেলো বুঝাই। ধরো তুমি এখান থেকে যাত্রা শুরু করছো, তোমার গন্তব্য হচ্ছে এখানে বাজার, তোমার এখানে একটা বাজার আছে, মার্কেট। তোমার এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন, তোমার বাসা, হোম। ঠিক আছে, তোমার কাজ হচ্ছে কি তুমি এখানে মার্কেটে পৌঁছাবা। তো মার্কেটে পৌঁছাবার জন্য তুমি কি করবা? সোজা এই পথে যাইতে পারো, কিন্তু রাস্তা তো আসলে ওইভাবে থাকে না। তুমি যতক্ষণই এইটার থেকে তুমি যদি চিন্তা করো, তুমি যদি এরোপ্লেনে যাও, এরোপ্লেনে সে কিন্তু সোজা বরাবর যাবে। ধরো এই মার্কেটটা যদি ধরো তোমার বাসা, যদি ধরো যে এখানে যদি আমি চিন্তা করতেছি, এটা ঢাকা চিন্তা করতেছি,
আর এখানে চিন্তা করতেছি হচ্ছে চিটাগং কিংবা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে চিটাগং, হ্যাঁ, তারপর অথবা চিটাগং বা হচ্ছে তুমি যদি কক্সবাজারের কথা চিন্তা করো, চিটাগং তোমার এয়ারপোর্ট নাই আর কি। এখন এই পজিশন থেকে যখন তুমি তোমার প্লেনে যাচ্ছ তখন কিন্তু সরাসরি এই পজিশনে তুমি চলে যেতে পারছো। ধরো এটা 500 কিলোমিটার, 500 কিলোমিটার। বাট যখন তুমি এটা সড়ক পথে যাবা, সড়ক পথে কিন্তু সোজা হবে না, বা ট্রেন পথে গেলে এরকম বাঁকা টাকা হবে, তাই না, এরকম বাঁকা। তখন দেখা যায় যখন তুমি বাঁকা পথে যাচ্ছ তখন এটার যে পথ অতিক্রম করছো সেটা হয় তোমার ধরো 600 কিলোমিটার, কিন্তু তোমার আলটিমেট যে সরণ সেটা কিন্তু 500 কিলোমিটার, অর্থাৎ দুই পয়েন্টের মধ্যবর্তী জাস্ট সরলরৈখিক দূরত্ব। কথা বুঝতে পারছো? তার মানে দূরত্ব এবং সরণের ডিফারেন্সটা এইটা। সরণ হচ্ছে কি নির্দিষ্ট একটা দিকে যাইতে হবে, অর্থাৎ যে পয়েন্ট থেকে শুরু করবা সেই পয়েন্টেই যাবো আমরা। আর দূরত্ব হচ্ছে কি জাস্ট কতটুকু পথ অতিক্রম করে, নট নেসেসারি এখানে তোমাকে দূরত্ব দিক থাকতে হবে, ঠিক আছে। তার মানে এই দুইটাই হচ্ছে কি সরণ এবং দূরত্বের ডিফারেন্সেস, ঠিক আছে। তোমাদের কিন্তু এমসিকিউ আসতে পারে এখান থেকে, আমরা পরে এগুলো সলভ করবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে দূরত্ব এবং সরণের ডিফারেন্সটা চিন্তা করছো। এখানে আছে যেটা, সেটা হচ্ছে দ্রুতি। দ্রুতি আর হচ্ছে বেগ। তো বেগ বলতে আসলে তোমরা কি বোঝায় সেটা তো তোমরা আমরা গত ক্লাসে পড়ছি। বেগ বলতে কি বোঝায় বলো তো? দূরত্বের অর্থাৎ দূরত্ব অতিক্রমের হার, অর্থাৎ পথ অতিক্রমের যে হারটা, যত দূরত্ব তুমি অতিক্রম করো সেটা কত সময় তুমি অতিক্রম করছো সেটার যে রেশিও সেটা কি বলা হয়? দ্রুতি বা বেগ। বা দ্রুতি হচ্ছে কি এইটা, যে এই যে পথ তুমি 600 কিলোমিটার অতিক্রম করছো না, সেটা যে কোনো মানে জাস্ট তোমার পথ অতিক্রম করা, সেইটাকে যদি সময় দ্বারা ভাগ করো তখন আসবে দ্রুতি। বাট বেগ যখন তুমি নিয়ে আসবা তখন তোমাকে অবশ্যই 500 কিলোমিটার আন্ডারে নিয়ে আসতে হবে। কেন? কারণ সেটা দূরত্ব না, সেটা কাজ করবে সরণের রেসপেক্টে, নির্দিষ্ট দিকে। এটা হচ্ছে দুইটার ডিফারেন্স, ঠিক আছে। আচ্ছা, এইটা এরকম এরকম কিছু হইলো। এখন ভেক্টরগুলা, রাশিগুলা, স্কেলার রাশি অনেকগুলোই আছে মূলত। তো এগুলো বিষয়টা, তো তোমাকে যদি ভেক্টরের যোগ বলতে বলে, অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে এক্সাম্পল ধরো যে তোমাকে বলে যে এটা পরে আসবে, সমস্যা নেই। আচ্ছা, ভেক্টরে তোমাদের কতগুলো নাম আসতে পারে, যে কোনগুলো ভেক্টর রাশি। ভেক্টর রাশির ভিতরে অনেকগুলো নাম থাকতে পারে, যেমন ধরো অভিকর্ষ ত্বরণ, ত্বরণ যেটা সেটা হইতে পারে, ত্বরণ মন্দন এগুলো হইতে পারে, কিংবা হচ্ছে তোমার টর্ক পীড়ন, টর্ক পীড়ন পীড়ন বা হচ্ছে প্লবতা, এগুলো তোমার থাকতে পারে, ঠিক আছে। তোমরা এখানে আমাদের রিসোর্স দেওয়া আছে, তোমাদের এখান থেকে একটু পড়ে নিবা, ঠিক আছে। আর অনেকগুলো আছে, তোমাদের এখান থেকে দেখে নিবা, ঠিক আছে। ওকে, তো আমরা এটা শিখলাম মোটামুটি বিষয়াদি, যে স্কেলার ভেক্টর রাশি কি। তো স্কেলার অনেকগুলো রাশি এখানে আছে, যেমন ধরো যে এখানে বলা আছে, যেমন আয়তন, চাপ, ঠিক আছে, চাপ, আয়তন, চাপ, আয়তন, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে কি গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব, ঠিক আছে। আরও অনেকগুলো আছে, তোমরা এখান থেকে দেখে নিবা, জাস্ট দেখার বিষয়টা দেখবা। দীপন ক্ষমতা, তাপ, হ্যাঁ, সুপ্ত তাপ, তারপরে শিশিরাঙ্ক, বিচ্যুতি, হিমাঙ্ক, চা, ইত্যাদি ইত্যাদি এখানে এগুলো বলা আছে, ঠিক আছে। আচ্ছা, এইটাই হচ্ছে এখানে বিষয়াদি। ওকে, তো এইটা হচ্ছে কথাবার্তা তোমাদের এই চ্যাপ্টারের বিষয়াদি। এখন আমরা যদি একটু জাস্ট পরন্ত বস্তু নিয়ে একটু কথাবার্তা বলি, সেইটা একটু বলার চেষ্টা করি। আর তোমাদের কতগুলো গতির সমীকরণ আছে, সেই গতির সমীকরণগুলো আমি তোমাদেরকে এখন দেখাই দিব। ওকে, আচ্ছা, তো গতির সমীকরণ আসলে কি বলো তো? অর্থাৎ এই যে গতিগুলো আমরা এতক্ষণ ধরে শিখলাম, সেইগুলো কয়েকটা ফর্মুলার মাধ্যমে হচ্ছে সলভ করতে হয়। তো এই ফর্মুলাগুলোর ডেরিভেশনগুলো তোমাদের নোটে দেওয়া আছে, বাট আমি জাস্ট তোমাদের একটু ইয়েটা দেখাই দিই, যে ফর্মুলাগুলো দেখাই দিই, জাস্ট তোমরা সেই ফর্মুলাগুলো দেখো। হ্যাঁ, তোমাদের এখানে আমি আর জাস্ট ইগুলো দেখালাম না, কি বলে, সবগুলো ফর্মুলা দেখালাম না, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা গতির সমীকরণটা একটু দেখি। গতির সমীকরণ, ওকে। তো এক নম্বরে যেটা আসে সেটা হচ্ছে গিয়ে ভি সমান ইউ প্লাস এটি। এটা কিভাবে আসছে সেটা ডেরিভেশন দেওয়া আছে এখানে, ঠিক আছে। এটা ডেরিভেশন তোমাকে দেওয়া আছে এখানে। কয়েকটা ডাটা তোমাকে আগে লাগবে জানা, সেটা হচ্ছে এখন দেখো ভি আসতেছে এখানে। আগে আমি ইউটি নিয়ে কথা বলি। ইউ হচ্ছে আদি বেগ, ইউ কি আদি বেগ, এগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে। ভি হচ্ছে আবার শেষ বেগ, ঠিক আছে, ভি হচ্ছে শেষ বেগ। এখন আদি বেগ আর শেষ বেগ বলতে আসলে কি বোঝায়, আমি এত ডিপে যাব না, এটার অনেক ডিটেলস আছে, আমি অত কিছু যাব না।
জাস্ট হচ্ছে ধরো একটা জায়গা আছে, এই জায়গা থেকে তুমি এখান থেকে একটা সাইকেলে করে কিংবা মোটর সাইকেলে করে, এখানে একটা সাইকেল আছে কিংবা হচ্ছে মোটর সাইকেল আছে বা একটা গাড়ি আছে, চিন্তা করো, এখান থেকে তুমি যাত্রা শুরু করছো, সেখানে প্রাথমিক অবস্থায় যে বেগটা থাকে সেটাই হচ্ছে আদি বেগ, এবং শেষ অবস্থানে গিয়ে যে শেষ পজিশনে গিয়ে যে বেগটা থাকে সেইটাকে বলি আমরা শেষ বেগ, ঠিক আছে। আচ্ছা, এ হচ্ছে এখানে ত্বরণ বা এক্সিলারেশন, কি ত্বরণ বা এক্সিলারেশন। নট নেসেসারি এটা ত্বরণই হইতে হবে, মন্দনও হইতে পারে, অর্থাৎ বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলি, আবার বেগ হ্রাসের হারকে আমরা কি বলি? আচ্ছা, ওকে। আচ্ছা দেখো, তাহলে শেষ বেগ কোনটা? ভি। এখন ত্বরণ কি আসলে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, অর্থাৎ বেগ যে কতটা সময় সাপেক্ষে বৃদ্ধি পাইছে সেটাকে বলে ত্বরণ। আর বেগ যদি কমে যায় আস্তে আস্তে, ধরো আগে বেগ ছিল 10 মিটার সেকেন্ড পার ইনভার্স অন, পরে হয়েছে গিয়ে 100 মিটার সেকেন্ড পার ইনভার্স অন, তার মানে বেগ বাড়ছে, এটা নির্দিষ্ট টাইম ফ্রেমে বাড়ছে, তার মানে সেখানে ত্বরণ হয়েছে, মানে বেগ বৃদ্ধি হয়েছে। আর বেগ যদি হ্রাস হয় তখন হবে মন্দন, সেটা মাইনাস তখন আসবে, ঠিক আছে। তখন দেখো, যখন এখানে মন্দন কাজ করবে তখন এখানে কি আসবে বলো তো? ভি সমান হবে ইউ মাইনাস এটি হবে মন্দন হলে, মন্দন হলে, ঠিক আছে, মন্দন হলে এটা হবে। তো আরও কিছু ফর্মুলা আছে, লেটস সে এটা কি হইতে পারে, যেমন ধরো যে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু হচ্ছে গিয়ে টি, ঠিক আছে। এটা হচ্ছে গড় বেগের জন্য হইতে পারে। এখানে এস বলতে বোঝায় অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ কতটুকু অতিক্রান্ত দূরত্ব সে অতিক্রম করছে আর কি, এখানে হচ্ছে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, বুঝতে পারছো? এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আর এখানে টি হচ্ছে গিয়ে কি সময়, কত সময় তার লাগছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর একটা ফর্মুলা আমরা যদি লিখি সেটা হচ্ছে গিয়ে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এইটা আসলে আবার এটা আবার এইভাবেও লেখা যায়, বুঝছো? এই ফর্মুলাটা এস ইকুয়াল টু ভিটি, এটা হচ্ছে সমবেগ বা সমবেগের জন্য, এটা সমবেগের জন্য, ঠিক আছে। বেগ যদি সেম থাকে সেইটা, ঠিক আছে, এটা যদি বেগ সেম থাকে সেটা। আর এখানে যেটা 4 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এখন তোমরা এইটা দেখে কোন জায়গায় কোন ফর্মুলাটা বসাবা সেটা বুঝবা কেমনে? এইটাই দেখো, এইটার ভিতরে ভি আছে, ইউ আছে, এ আছে, টি আছে, এই টার্মসগুলো যখন থাকবে তখন তুমি এই ফর্মুলাটা ইউজ করবা। আবার এই টার্মসটা যখন থাকবে তখন দেখো ভি আছে, ইউ আছে, এ আছে, এস আছে, এই টার্মসটা দেখে এই ফর্মুলাটা ইউজ করবা। এটার অনেক টেকনিক্স আছে, ঠিক আছে, বাট এত কিছু আসলে এখন পসিবল না তোমাদের শেখানো, মানে শিখলেও তোমরা ধরে রাখতে পারবা, বুঝতে পারবে না, বাট ফর্মুলাগুলো একটু মাথায় রাখো। এটা ডেরিভেশন তোমাদের যদি হাই তোমাদের খুবই জানার যদি ইচ্ছা থাকে তাহলে এখানে ডেরিভেশনগুলো করা আছে, তোমরা সেটা দেখে নিও, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে পরন্ত বস্তু সূত্র, তাহলে এগুলো হচ্ছে আমরা কি বলতেছি, সিম্পল যে গতি নিয়ে কথাবার্তা সেটা। যখনই মন্দন হবে তখন কিন্তু প্রত্যেকটার সাথে এই যে দেখো তখন এটা হবে মাইনাস, এটা হবে তখন মাইনাস। এখন আমরা পরন্ত বস্তু নিয়ে কথাবার্তা বলি। পরন্ত বস্তু 3টা সূত্র আছে। প্রথম সূত্রে সেটা বলছে বিনা বাধায় মুক্তভাবে পরন্ত সকল ভরের বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করবে। এইটা বলছে কি জানো, বলছে যে যদি পাথর এবং একটা হচ্ছে পাখির পালক সেটা যদি একসাথে উপর থেকে তুমি ফেলো সেটা একই সাথে পড়বে। আমাদের কাছে অবাস্তব লাগতে পারে, তাই না? আচ্ছা, তোমাদের কাছে একটু প্রশ্ন করি, ধরো তুমি এখান থেকে হচ্ছে কি আমি একটা জাস্ট হচ্ছে গিয়ে আমি একটা মোবাইল আছে, বা এখানে একটা মোবাইল আছে লেটসে, আর এখানে একটা কলম আছে, এখন যদি আমি এটার থেকে ফেলি কোনটা আগে পড়বে তোমাদের কাছে বলো তো? কোনটা আগে পড়বে? আগে পড়ার কথা কোনটা? আমি এখন বলতেছি, আবার বলতেছি যে না, এটা একই সাথে পড়ার কথা। ধরো এখানে একটা তোমার মোবাইল আছে, এখানে একটা তুলা আছে, তো এইটা একই সময় পড়বে, আমি এটাও বলতে পারি। এটা কি পসিবল হয় কিনা বলো তো? বাট হ্যাঁ, এটা পসিবল, ঠিক আছে, এটা পসিবল। আমি আচ্ছা এই যে কনসেপ্টটা তোমাদের লিঙ্কে দিয়ে দেবো অনেক, ঠিক আছে। এটাও হইতে পারে কখন, যখন এই প্রশ্নটা এই টার্মসটা তখনই আসবে যখন বিনা বাধায় মুক্তভাবে পড়তে থাকবে। কারণ দেখো বাতাস অলওয়েজ কিন্তু প্রত্যেকটা বস্তুকে কী করে, আঘাত করে, মানে নামতে বাধা দিচ্ছে।
তার মানে যে বস্তুর সারফেস বেশি সে বস্তু আস্তে আস্তে নামতেছে। কীরকম দেখো, এখন এটা প্রথম সূত্রটা কি আসলে, বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত বস্তুর, বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত সকল ভরের বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে, সমান পথ অতিক্রম করে। ঠিক আছে, আচ্ছা, তার মানে বুঝছো যে একই সাথে পড়তে পারে যখন কোনো ধরনের বাতাস এর ভিতরে থাকবে না। অর্থাৎ তুমি যখন উপর থেকে কোনো বস্তুকে ফেলাও তখন কিন্তু বাতাসকে অলওয়েজ বাধা দেয়, তাই না? আকাশে যে বিমানগুলো উড়ে কিভাবে উড়ে, কারণ বাতাসের বাধা আছে বলেই বিমানগুলো উঠতে পারে। তো আমি জাস্ট বললাম তোমাদের কনসেপ্ট, আমি ওখানে ভিডিও দিয়ে দিব, অনেক সমস্যা নেই। আমি যেটা বললাম জাস্ট একটু মনে রাখো, ঠিক আছে? হইতে পারে এই জিনিসটা। আচ্ছা, এবার বলছে বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ সময়ের সাথে সমানুপাতিক। অর্থাৎ বস্তু যত, ধরো উপর থেকে একটা বস্তু নিচের দিকে তুমি ফেলতেছো, এটার সময় যত বাড়তেছে, মানে সময় যত বাড়তেছে ভেলোসিটিও তত বাড়বে। কেন বাড়বে? দেখবা উপর থেকে কোনো একটা বস্তুকে যদি ফেলো, ধরো 5 তলা উপর থেকে তুমি একটা বস্তুকে যদি ফেলতে থাকো, তাহলে দোতলায় থাকা অবস্থায় তার যে বেগ আর ধরো একতলায় থাকার অবস্থার বেগ, সেটা ভিন্নতা দেখা যাবে। কারণ যত সময় হইতে থাকবে তখন এর বেগ তুলনামূলকভাবে বাড়তে থাকবে। তোমরা এগুলো পাথর যদি নিক্ষেপ করো ছাদ থেকে, সেগুলো বুঝতে পারবা। তখন হয় যেটা, সেখানে ভি ইজ প্রপোর্শনাল টু টি, অর্থাৎ টি যত বাড়ে ভেলোসিটিও তত বাড়বে, অর্থাৎ ভেলোসিটি বাড়লেও টি বাড়বে। ঠিক আছে, এইটা জাস্ট এইটা বোঝায়। আর লাস্ট অফ অল যে কন্ডিশনটা আছে সেটা বলছে যে বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর অতিক্রান্ত সময়ের বর্গের সমানুপাতিক দূরত্ব, অর্থাৎ বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বের বর্গের সমানুপাতিক। কীরকম জিনিসটা আমি তোমাকে বলি, এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, অর্থাৎ এখান থেকে যতটা দূরত্ব সে অতিক্রম করবে, এইচ যত বাড়বে তার দূরত্বের বর্গের সেটা সমানুপাতিক হবে, দ্বিগুণ আকারে সময় লাগবে। বুঝতে পারছি? ফর্মুলা যখন আসবে তখন তোমরা ক্লিয়ার হবা। এই তিনটা কনসেপ্ট এখানে আছে, ঠিক আছে? এটি হচ্ছে ফর্মুলা। এখন যখন পড়ন্ত বস্তু নিয়ে কথাবার্তা হবে, এই যে ফর্মুলাগুলো আমরা পড়ছি সব ফর্মুলা সেমই থাকবে। তখন ভি সমান জাস্ট হবে ইউ প্লাস জি টি স্কোয়ার। এই এর জায়গায় জাস্ট জি হয়ে যাবে। এখানে জি হচ্ছে গিয়ে অভিকর্ষজ ত্বরণ। কি? অভিকর্ষজ ত্বরণ। এটার ইউনিট তো ওই ত্বরণের মতো, ঠিক আছে? আচ্ছা, যখন বস্তুটা নিচের দিকে নামবে তখন কিন্তু প্লাস হবে, বাট যখন বস্তুটা নিচের দিকে নামবে তখন হচ্ছে প্লাস, বাট যখন বস্তুর উপরের দিকে উঠবে তখন সেটা হবে মাইনাস, কারণ গতির বিপরীতে তুমি কাজ করতেছো। ঠিক আছে, এটার অনেক লেজিটিসি আছে বা আছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, প্লাস মাইনাস হইতে পারে। আবার এটার কোনো জি নাই, তার মানে এটা কোনো চেঞ্জেস হবে না। 3 নম্বরে আছে এস সমান ইউটি, তখন হবে কি প্লাস হাফ, এর জায়গায় হবে জি টি স্কোয়ার। পরে হবে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2জি এস। এখন এইচ আর এখানে হবে না, তখন হয়ে যাবে এইচ আর এখানে হবে না, তখন হয়ে যাবে এইচ, কারণ সেটা তো উচ্চতা অতিক্রম করতেছে। উচ্চতাকে আমরা এইচ বা হাইট দ্বারা ডিনোট করি। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে তোমাদের পড়ন্ত বস্তুর যে ডাইনামিক্স বা সেইটা। ঠিক আছে, এইটা হচ্ছে পড়ন্ত বস্তুর বিষয় দিয়ে। ঠিক আছে, আচ্ছা, আমি জাস্ট একটু তোমাদের আরেকটা জিনিস শিখাবো। এটা তোমরা মানে জাস্ট একটু মনে রাখতে পারো, ইটস বেটার, মানে একটু সুবিধা হয় আর কি। জাস্ট মনে রাখলে ভালো হয় আর কি, জিনিসটা যত একটু মনে রাখবা তত একটু ভালো হয় আর কি। জাস্ট এইটা আর কি, আজকে কিছু না। এটা হচ্ছে তম সেকেন্ডের সূত্র। কীরকম? ধরো শেষ তম সেকেন্ডে কত তুমি অতিক্রম করছো, এইরকম যদি আসে, অর্থাৎ তম সেকেন্ডের ফর্মুলা। ঠিক আছে, এখানে একটু জাস্ট আমি একটু ডোনেট করে লিখি এখানে তম সেকেন্ডের ফর্মুলা। এটা 5 নাম্বার দিয়ে লিখি, তম সেকেন্ড। এটার কথাবার্তা আছে অনেক। ঠিক আছে, তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে এসটিএইচ, মানে তম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। এটার ফর্মুলা হচ্ছে ইউ প্লাস হাফ এ 2টি মাইনাস 1। ঠিক আছে, এই ফর্মুলাটা একটু মাথায় রাখবো। ক্লিয়ার? তো এইগুলো হচ্ছে তোমাদের টোটাল এই চ্যাপ্টারের মোটামুটি ফর্মুলা যেগুলো আছে সেগুলো আমি তোমাদের দেখাইলাম, ফর্মুলাগুলো। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা কয়েকটা ম্যাথ করি নাকি? ম্যাথ করলে আসলে ক্লিয়ার হবো বা কোন পার্টগুলো। এখন আমি তোমাদের চাইছিলাম যে আজকেও চাইছিলাম ইভেন যে তোমাদের স্লাইডে দেখাবো, বাট হয়তো বা পসিবল হইতেছে না। ঠিক আছে, হয়তো বা পসিবল হইতেছে না।
তারপরও জাস্ট দেখাই তোমাদের কিছু কিছু ম্যাথ, তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা কয়েকটা তোমাদের এমসিকিউ দেখাই আমি তোমাদের। ঠিক আছে, আচ্ছা নেক্সট ক্লাসে আবার ইয়ে করবো আর কি, তোমাদের ওই যে তোমাদের ওই যে কী বলে যে স্লাইডেই দেখাবো, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা নাকি তোমাদের স্লাইডে দেখাবো বলো তো? স্লাইডে দেখালে কি ভালো হবে তোমাদের বিষয়গুলো? তাহলে আমি স্লাইডকে অন করবো নাকি বলো তো? জি অন করেন জি। আচ্ছা আমি তাহলে একটা নতুন লিঙ্ক দিই তোমাদের। ঠিক আছে, এই লিঙ্কে আসলে পসিবল না, আমি তোমাদের একটা নতুন লিঙ্কে স্লাইড গুলো দেখাচ্ছি। ঠিক আছে, ওকে একটু অপেক্ষা করো আমার জন্য, 5 মিনিট একটু অপেক্ষা করো। ঠিক আছে, ওকে।